একটা দেশে শিক্ষার্থীরা দিনে 16 ঘন্টা পর্যন্ত পড়ালেখা করে। স্কুল শেষে কোচিং শেষে আবার পড়াশোনা। ঘুমের সময় কমে দাঁড়ায় মাত্র 4 থেকে 5 ঘন্টা। এই দেশটির নাম দক্ষিণ কোরিয়া। কিন্তু প্রশ্ন হলো, কেন দক্ষিণ কোরিয়ায় শিক্ষা জীবন এত চাপপূর্ণ? কি বা ইতিহাস তাদের? কি সংস্কৃতি বা সামাজিক চাপ মানুষকে এমন একটি সিস্টেমে ঢুকিয়ে দিয়েছে যেখানে পড়ালেখা মানেই যেন জীবন মরণ? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাদের পুরো সিস্টেমটিকে ভালোভাবে বোঝার জন্য আমাদের কথার ক্যানভাস টিম 5টি অধ্যায় সাজিয়েছে, যেখানে একটি অধ্যায় বাদ দিলে আপনার জানার কমতি থেকে যাবে। আপনার জ্ঞানের সীমাকে বাড়িয়ে দিতে চলুন শুরু করা যায়। প্রথম অধ্যায়ে আমরা জানব দক্ষিণ কোরিয়ার শিক্ষা সংস্কৃতির জন্ম কোথা থেকে। দক্ষিণ কোরিয়ায় কনফিউশিয়ানিজম এর দার্শনিক প্রভাব অনেক গভীর। এই দর্শনে শিক্ষাকে সবচেয়ে বড় মূল্যবোধ হিসেবে দেখা হয়। প্রাচীনকাল থেকেই শিক্ষাই সম্মানের পথ। এই ধারণাটি কোরিয়ান সমাজে একেবারে গেঁথে গেছে। 1950-এর দশকের যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে নিজেদের গড়ে তুলতে থাকে। তখন সরকার ও জনগণ উভয়ই বিশ্বাস করতে শুরু করে দেশের উন্নতির একমাত্র রাস্তা হলো মানব সম্পদ উন্নয়ন। আর এই মানব সম্পদ উন্নয়নের প্রধান চাবিকাঠি শিক্ষা। শিক্ষা চাবিকাঠি হতেই পারে, কিন্তু এতটা ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থা কেন? সেটা জানতে হলে আমাদের জানতে হবে দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে। দক্ষিণ কোরিয়ায় সাধারণত স্কুল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে। এরপর অধিকাংশ শিক্ষার্থী যায় হাগওয়ান নামে পরিচিত কোচিং সেন্টারে। বাড়িতে ফিরতে ফিরতে রাত 10টা বা তারও বেশি। এই হাগওয়ানগুলোতে পড়ানো হয় গণিত, ইংরেজি, বিজ্ঞান, সেই সব বিষয় যেসব বিষয়ের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। বাচ্চারা 3য় শ্রেণী থেকেই এ প্রবল প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। এদের সুনেয়ং নামে একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, যেটাকে বলা হয় 1 শুট 1 কিল, যার মানে হলো একটাই সুযোগ, যদি তুমি মিস করো তো তুমি শেষ। কারণ এই একটা পরীক্ষায় নির্ধারণ করে ভবিষ্যৎ কর্মজীবন, সামাজিক মর্যাদা, এমনকি বিয়ের বাজারে চাহিদা। কিন্তু এই চাহিদা মেটাতে কতটা ভয়াবহ মানসিক চাপ নিতে হচ্ছে অধ্যায় 3-এ চলুন জেনে নেওয়া যাক। দক্ষিণ কোরিয়া বিশ্বের মধ্যে অন্যতম দেশ যেখানে তরুণদের আত্মহত্যার হার অত্যন্ত বেশি। শুধু 15 থেকে 24 বছর বয়সীদের কথা বললে এই চাপজনিত আত্মহত্যা এক ভয়ঙ্কর বাস্তবতা। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে কোরিয়ার স্কুল 70% ছাত্রদের, যাদের অনেকে হতাশায় ভোগে। শুধু পরিবারের চাপ নয়, সামাজিক তুলনা, শিক্ষক অভিভাবকদের উচ্চ প্রত্যাশা, সব মিলিয়ে এটি একটি চাপপূর্ণ রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন তারা এই চাপ সহ্য করে? একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানে একটা ভালো চাকরি, আর ভালো চাকরি মানেই স্যামসাং, হুন্দাই বা এলজি এর মতো বড় কোম্পানিতে চাকরির সুযোগ। এই কোম্পানিগুলোর চাকরি পাওয়া মানে সামাজিক সম্মান, স্থিতিশীল ভবিষ্যৎ এবং পরিবারের কাছে গর্বের বিষয়। তাই শিক্ষার্থীরা জানে সেই গন্তব্যে পৌঁছাতে হলে কষ্ট করতেই হবে, আর সমাজ এটাকে সেইভাবে উৎসাহ দেয়। ফলাফল একটা দৌড়, যেটা ছোট বয়স থেকেই শুরু হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে এসে এই শিক্ষা ব্যবস্থাকে আসলে বদলাচ্ছে। বর্তমানে কোরিয়ান সরকার এবং সমাজ দুদিক থেকে এই পরিস্থিতি নিয়ে ভাবছে। সরকার কিছু নতুন নিয়ম আনছে, যেমন রাতে একটা নির্দিষ্ট সময় পর হাগওয়ান চালু রাখা নিষেধ করা হয়েছে। মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য কিছু স্কুলে কাউন্সিলর রাখা হচ্ছে। কিছু বাবা মা নতুন প্রজন্মকে বিদেশে পড়তে পাঠানোর চেষ্টা করছে, কারণ চাপমুক্ত পরিবেশের আশায়। তবুও সংস্কৃতিগত পরিবর্তন সময় নেয়। এই সমাজ এখনো বিশ্বাস করে শিক্ষা মানেই জীবন বদলের চাবিকাঠি। দক্ষিণ কোরিয়ার ছাত্রছাত্রীদের এই অধ্যবসায় অবশ্যই প্রশংসনীয়, তবে তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও গুরুত্ব দেওয়া উচিত। এটাই বর্তমান সময়ের দাবি। আমরা যারা বাইরের দেশ থেকে বিষয়টি দেখি, তারা শুধু বিস্ময় নিয়ে নয়, সহানুভূতির দৃষ্টিতে দেখলে ভালো। কারণ আমাদের সমাজেও কখনো কখনো এই প্রতিযোগিতা প্রবেশ করতে পারে, যেমনটা বর্তমান সরকারি চাকরিতে অলরেডি প্রবেশ করে গেছে। প্রশ্ন করতে শিখতে হবে, শিক্ষা কি শুধুই ডিগ্রি, নাকি শেখার আনন্দও গুরুত্বপূর্ণ? আপনি কি মনে করেন? আমাদের মনোবিজ্ঞান ও সমাজ নিয়ে গবেষণার এই যাত্রায় আপনিও যুক্ত হন। সাবস্ক্রাইব করুন কথার ক্যানভাস চ্যানেলে। জানুন জানার আনন্দে।